আমাদের বাংলাদেশের একটা অন্যতম আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ তার একটা গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে হাজার কোটি টাকার একটা কি আপনার পাচার করার বা হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, কিংবা আপনার প্রতিনিয়ত আপনার শত শত টাকা কিংবা আপনার কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এক হাতে অনেক কিছু তাকে সামলাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা হারিয়েছে, তো ক্ষমতা হারানোর পর নানানভাবে পলিটিক্যালি সরকারকে ডিস্টারবেন্স করবে, এটাই বাস্তব। আর এই জায়গায় বিএনপি যদি ক্ষমতা হারাইতো, জামাতও হারাইতো, এরকম একদম হাতের মুঠ থেকে একটা জিনিস সরে গেল, সো এটার তো একটা জ্বালা পোড়া থাকবেই, তাই না? তুলসী কেবার্ড, তুলসী কেবার্ড, তুলসী কেবার্ড। সকাল থেকে তুলসী কেবার্ডের আলোচনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন, তাদের এখানে গিয়ে দেখবেন এক একজনে 2-3টা করে ভিডিও বানাইতেছে। তুলসী কেবার্ড কি বলেছে আর বাংলাদেশের অবস্থা কি হবে, ওনাদের এক একজনের বক্তব্য শুনলে, ওনাদের এক একজনের কন্টেন্ট দেখলে মনে হয় গেছে বাংলাদেশ গেছে। কালকে সকালেই বাংলাদেশ দখল করে ফেলাবে আমেরিকা। ইউনূস সরকারের ঘাটটা বলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তো প্রিয় দর্শক, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। আমাদের বাংলাদেশের একটা অন্যতম আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ তার একটা গোপন তথ্য ফাঁস করলো সাংবাদিক ইলিয়াস। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে হাজার কোটি টাকার একটা কি আপনার পাচার করার বা হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, কিংবা আপনার প্রতিনিয়ত আপনার শত শত টাকা কিংবা আপনার কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। এটা ফাঁস করলো কে? সাংবাদিক ইলিয়াস। মানে এদেরই তো একটা কমিটি বর্তমান নিজেদের ভিতরেই আপনার কামড়া কামড়ে শুরু করে দিছে। এই উপদেষ্টা কিংবা এই সমন্বয়কারী যে কয়টা আছে, সব কয়টায় বর্তমান বাংলাদেশের কি কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। আপনার যদি দ্রব্যমূল্যের দাম দেখেন, আপনার তারপরে বাংলাদেশের বাজার দর দেখেন, কেন মনে করেন এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসতেছে না বলেন তো? যেখানে পুরো পৃথিবীর বুকে রমজান মাস জুড়ে সমস্ত জায়গায় সমস্ত কিছুর দাম মনে করেন কমে যায়, আর সেখানে আমাদের বাংলাদেশে দ্বিগুণ হয়ে যায়। ভাবতে পারেন কেন দ্বিগুণ হয় বলেন তো? আচ্ছা, ধরে নিলাম শেখ হাসিনা আপনার স্বৈরাচার ছিল, শেখ হাসিনার আমলে কম ছিল না, তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কেন কমাতে পারতেছে না বলেন তো? এখন তো শেখ হাসিনার কোন নেতা কর্মী কিংবা কোন জনগণ তো বর্তমান এক একটা প্রতিষ্ঠানে বৈশা রয় নাই। বৈশা রয়েছে কেনা? অন্তর্বর্তীকালে সরকার, বৈষম্যরা। তাহলে কেন তারা এই শ্রেণীগুলো ভাঙতেছে না? শোনেন একটা কথা বলি, যেখানে আজকে নিহত পরিবার কিংবা আপনার তথাকথিত মানে আপনাদের কথা শহীদ পরিবার, তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে চিকিৎসার অভাবে, আর সেখানে আপনার সমন্বয়কারীরা তারা প্রতিনিয়ত বাসর করতেছে না নিত্য নতুন নারীর সাথে, বাড়িঘর এবং টাকা পয়সা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে, তাই না? একটাবার চিন্তা করতে পারেন যারা নাকি এই আন্দোলনের ক্ষেত্রে আপনার জীবন দিছেন, যৌবন শেষ করছেন, মানে আপনাদের কথা, কেউ হাত পা হারাইছেন, কেউ মনে করেন চোখ হারাইছেন, হ্যাঁ, কেউ মনে করেন সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছেন, আপনারা বর্তমান চিকিৎসার অভাবে আপনারা প্রতিনিয়ত রাস্তাঘাটে ভিক্ষা করতেছেন। আর যে সমন্বয়কারীরা আপনাদের জীবনের বিনিময়ে একটা আপনার কি বলে টুপা মাসিল একটা মনে করেন 1-to-1 একটা খেলা খেলে আপনাদেরকে রাস্তায় বসাইছে, আর তারা প্রতিনিয়ত এক একজন সমন্বয়ক তারা কি বাসর ঘরে বসতেছে, তাই না? দেখেন সমন্বয়ক রাফি, হাসনাত, সার্জিস সকলেই এখন শুধু বাকি আছে হাতে গোনা কয়েকজন। দেখবেন ইতিপূর্বে তারাও কি করে ফেলবে। ওই যে
আর একটু মনে করেন লুটপাট করা বাকি আছে, তারপরও কি করে ফেলবে। আমি এই বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সমন্বয়কারী দলরা তারা নিজেদের ভিতরে যে পরিমাণ ফাটাফাটি মারামারি কামড়া কামড়ে শুরু করছে, তারপরও যদি এদের যে দলটা আছে এদের এই দলকে যদি ভোট দেন তাহলে বাংলাদেশেরই মারা সারা আকাশ ভরা তারা, বোঝেন নাই? দেখেন যেখানে সাংবাদিক ইলিয়াস, তাদেরই তো আপনার মানে এই সমস্ত মানুষগুলা, তাই না? তাদেরই তো একটা সিন্ডিকেট। তাহলে বর্তমান এরা নিজেদের ভিতরে মনে করেন শুরু হয়ে গেছে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে, তাই না? কে কত কোটি টাকা খাবে। আমি এই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি কি এগুলা চোখে দেখেন না? আপনি কি এগুলা দেখেন না? যেখানে সাংবাদিক ইলিয়াস মানে তার যে সিন্ডিকেট মানে হয়তোবা ভাগ টাক পায় নাই, এর জন্য হয়তোবা তিনি এই গোপন তথ্যটা ফাঁস করে দিছে। তাহলে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা আসলে কি করতেছে? বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি আসলে কি করতেছে বলেন তো? আপনি তো বলছেন যে আপনি এই জাতির দায়িত্ব নিলেন, আপনি এই জাতির সমস্ত কিছু আর নিলেন, দায়ভার নিলেন। তাহলে কোথায় আপনার সেই দায়ভার বলেন তো? কোথায় আপনার সেই কর্তব্য? আপনি যে জাতিকে ওয়াদা করছেন যে আপনি জাতির দায়িত্ব নিলেন, ওয়াদা করছেন আপনি আপনার ওয়াদাটা পালন করেন, এখন করেন, পালন করেন। দেখেন হাজার হাজার কোটি টাকা, শত শত মনে করেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তারা প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। এক একজন আপনার বড় বড় বাড়ি গাড়ি নারী সবই তো তারা মনে করেন লুটপাট করে নিচ্ছে না? কোন এক একজনের বিয়ার মনে করেন আপনার মানে হিরিক লেগে গেছে, মনে করেন কে কবে মনে করেন বিয়া করবে। হ্যাঁ, বোঝেন আপনি? এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। এত কোটি কোটি টাকা কোথায় পায় সমন্বয়ক হাসনাত, সার্জিস, এই উপদেষ্টা আসিফ মাহমুদ? এখন চলাফেরার স্টাইল দেখছেন? শরীরটা জলে রে ভাই, শরীরটা জলে। যেই সাধারণ শিক্ষার্থীদের জানের বিনিময়ে তারা আন্দোলন করে এখন উপদেষ্টা হয়েছে, হ্যাঁ, মান্দার পোলারা এখন উপদেষ্টা হয়ে তারা কি কোটি কোটি টাকা মনে করেন হাতাই নিচ্ছে। আর যেখানে নাকি এই সাধারণ শিক্ষার্থীদের বাইরের সেন্টিমেন্ট নিয়ে খেলা তাদের পুরো জিন্দেগি যৌবন যা সবকিছু ধ্বংস কইরা নিজেরা প্রতিনিয়ত বাসর করব আর আপনাদেরকে মনে করেন বাস দিব। তাই বলবো, আর বাস খাওয়ার আগে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার, আপনাকেও এটার মুখামুখি হতে হবে। কারণ যেখানে সাংবাদিক ইলিয়াস তার নিজের দলের এত বড় একটা গোপন তথ্য ফাঁস করলো, অবশ্যই আপনাকে এটার জন্য শক্ত হাতে এদেরকে দমন করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। এদের সমস্ত ব্যাংক ব্যালেন্স, 14 গোষ্ঠীর ব্যাংক ব্যালেন্স আপনাকে তদন্ত করতে হবে। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, বর্তমান এরা নিজেরাই দেখবেন নিজেদের মুখোশ উন্মোচন করবে প্রতিনিয়ত। দেখবেন কে কত কোটি টাকা মনে করেন মেরে খাচ্ছে, যখন নাকি ভাগ পাবে না। এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এক হাতে অনেক কিছু তাকে সামলাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা হারিয়েছে, তো ক্ষমতা হারানোর পর নানানভাবে পলিটিক্যালি সরকারকে ডিস্টারবেন্স করবে, এটাই বাস্তব। আর এই জায়গায় বিএনপি যদি ক্ষমতা হারাইতো, জামাতও হারাইতো, এরকম একদম হাতের মুঠ থেকে একটা জিনিস সরে গেল, সো এটার তো একটা জ্বালা পোড়া থাকবেই, তাই না? এর পাশাপাশি আপনি দেখেন যে মার্কিন যে গোয়েন্দা প্রধান ভারতে আসলো, তার যে বক্তব্য, সেইটাকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার। দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মব জাস্টিস, আইন শৃঙ্খলার পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনো অনেক জায়গায় অনেক কিছুই সামলাতে বেগ পেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কথা ছিল সেনাবাহিনী খুব বেশি দিন মাঠে থাকবে না, কিন্তু বর্তমান সিচুয়েশনকে কাভার করতে হলে পুলিশের বিপরীতে সেনাবাহিনীর অবস্থানটাই আসলে শক্তিশালী। রাইট নাও আজকে আমরা দেখছি যে চেকপোস্ট থেকে আস্ত পুলিশে ডাকাতরা তুলে নিয়ে গেছে। বিষয়টা আপনি বুঝতে পারছেন যে কোন লেভেলে পুলিশের প্রতি মানুষের ভয়টা ভেঙে গেছে। এই সার্বিক পরিস্থিতিকে কন্ট্রোল সহ আগামী নির্বাচন ইস্যুতে একটা বিশেষ বৈঠক হয়েছে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আর আমাদের সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর, তারা একটা সংবাদ বিজ্ঞপ্তিতে আপনার এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের চলমান সামগ্রিক পরিস্থিতি, নিরাপত্তা অবস্থা এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন।
আর সেনাবাহিনীরও মাঠে থাকার যে মেয়াদকাল সেটা গেল 2 থেকে 3 দিন আগে বর্ধিত করা হয়েছে আরো 2 মাসের জন্য। পাশাপাশি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি যেটা হচ্ছে স্থিতিশীলতা। এই স্থিতিশীলতা এই মুহূর্তে বাংলাদেশে খুবই প্রয়োজন। আর স্থিতিশীলতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, প্রত্যেকের মাঠে থাকাটাই আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে সরকার। এর পাশাপাশি সেনাবাহিনী কর্তৃক গৃহীত এই যে মাঠে আছে বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন পদক্ষেপ নিয়েও আপনার সেনাপ্রধান ডক্টর ইউনূসের সাথে বিষয়গুলো নিয়ে আলাপচারিতা করেন। সেনাপ্রধান সাম্প্রতিক সময় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সফর করেছিলেন, সেই বিষয়েও প্রধান উপদেষ্টাকে তিনি জানিয়েছেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নির্বাচন সময় পর্যন্ত বা এর পরবর্তী যে সময়কাল আছে ওই সময়কালে সেনাবাহিনীকে কি করতে হবে, কিভাবে মার্কেট বা দেশকে পরিচালিত করতে হবে রাইট নাও, এ সকল ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি আশা করেছেন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব নিষ্ঠার সাথে তারা পালন করবে। তো এই বৈঠকটা খুব যে বেশি গুরুত্বপূর্ণ আবার খুব যে বেশি গুরুত্বহীন তাও না, কারণ আমরা দেখেছি গেল 7 মাসে সম্ভবত প্রতি 2-1 মাস পরপরই সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা তাদের মধ্যে বৈঠক হয়, যেহেতু আইন শৃঙ্খলার একটা বিশাল দায়িত্ব সেনাবাহিনীর উপর। সো এই জিনিসগুলো নিয়ে সম্ভবত দুজনের মধ্যে আলাপ আলোচিত হয়। আর সেনাপ্রধানকে নিয়ে নানান যে বক্তব্য আছে বা প্রোপাগান্ডা আমরা ধরতে পারি, কেউ কেউ বলছেন সত্যি, কেউ প্রোপাগান্ডা, আবার আমরা ধরে নিচ্ছি যে সেনাপ্রধানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এগুলো নিয়েও ডক্টর ইউনূস বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নির্বাচন আমার ধারণার যে ডিসেম্বরে দিয়ে দিবে, কারণ আজকে ডক্টর ইউনূস একটা নিউজ আসছে সমকালে যে তিনি বলছেন যে পুলিশকে জরুরি নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের জন্য নির্বাচনকে সুষ্ঠুভাবে মাঠ পর্যায়ে আপনার কেবল যে কন্ট্রোল করা হয় অথবা দিক নির্দেশনা যা আছে সবকিছু মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন হবে। আর পূর্ব ঘোষণা তুলসী গেবার্ড, তুলসী গেবার্ড, তুলসী গেবার্ড, সকাল থেকে তুলসী গেবার্ডের আলোচনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন তাদের এখানে গিয়ে দেখবেন এক একজনে 2-3টা করে ভিডিও বানাইতেছে। তুলসী গেবার্ড কি বলেছে আর বাংলাদেশের অবস্থা কি হবে, ওনাদের এক একজনের বক্তব্য শুনলে, ওনাদের এক একজনের কন্টেন্ট দেখলে মনে হয় গেছে বাংলাদেশ গেছে। কালকে সকালেই বাংলাদেশ দখল করে ফেলাইব আমেরিকা। ইউনূস সরকারের ঘাটটা বলে ধরে ইউনূস সরকারে পাঠাইয়া দিব কোথায়। ওনারা এটাও বলতেছেন ইউনূস সাহেব তো আর ইন্ডিয়া যেতে পারবে না। মানে এইটা কি তারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, মানে মানি ইনকামের জন্য করে নাকি বুঝাশোনা করে না, তারা কত বড় অ্যানালিস্টিক এটাই বোঝার বিষয় বন্ধুরা। এরা এমন করে কথা বলে যাতে মনে হয় বাংলাদেশ একটা এমন একটা দেশ, এমন একটা মানুষ এখন শাসন করতেছে, বা বাংলাদেশের যে 18 কোটি জনতা আছে এরা সব নপুংসক, সব হিজড়া, যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশে গলাটার মধ্যে ধইরা বাংলাদেশে খন্ড খন্ড কইরা ইউনূসরে দেশান্তরী কইরা দিব। আরে আপনাদের জন্য আমি বলতেছি পিছনে ফিরে যান। আজ থেকে 8-10 বছর আগে আওয়ামী লীগ কোন সুরে কথা বলতো আমেরিকার সাথে মনে আছে আপনাদের? পাত্তাই দিত না। কি করতে পারছিল শেখ হাসিনা? কিচ্ছু করতে পারে নাই। শেষ পর্যন্ত করছে এই 18 কোটি জনতার ছাত্র জনতারা। ভুলে যান কেন ইতিহাস আপনারা? অনেকেই বলেন ডিপ স্টেট আমেরিকা করাইছে, ঘন্টা করাইছে। আমেরিকা করাইলে ভূত আগেই করাইতে পারতো। আমেরিকা পারতো না বা আমেরিকা করতো না। আমরা নিজেরা এই দেশকে 24 তারিখে অন্য একটা রূপে রূপান্তরিত করছে। এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের জনতা। হুদাই ডিপ স্টেটের কথা বলেন না। তুলসী গেবার্ড কি বলছে? তুলসী গেবার্ড বলছে যে এই যে আমাদের এই এলাকাটা আছে, সিরিয়া, ইসরায়েল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইসব জায়গায় ইসলামী সন্ত্রাসবাদের জন্য তারা উদ্বিগ্ন। এখন বাংলাদেশের নামটা যেহেতু বলছে সেহেতু আমরা প্রতিবাদ করব।
এবং আমাদের সরকার প্রতিবাদ করেছে, তীব্র ভাষায় প্রতিবাদ করেছে। এবং কেন প্রতিবাদ করলো এটা নিয়েও কেউ কেউ ভিডিও বানাইতেছে, কামরা বোধহয় ভালো করলো না, তারে ভালোভাবে বললেই পারতো। ওনার প্রতিবাদের মধ্যে ঝগড়াটে সুর আছে। ভাইরে, ওনারা কিছু মা দিব। বাংলাদেশ সরকার কি লেখছে যে আপনারা যে কথাগুলো বলতেছেন সর্বৈব মিথ্যা, এবং বাংলাদেশে বর্তমানে কোনো হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। কথাটা কি মিথ্যা নাকি? বলেন, কথাটা কি মিথ্যা? আমার বাড়ি ময়মনসিংহ থেকে আরো 20 কিলোমিটার ভিতরে, 30 কিলোমিটার ভিতরে আমি আমার গ্রামে কথা বলছি, কোন রকম প্রবলেম তো সেখানে হয় না। হ্যাঁ, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা তো ভাই এত বড় একটা আন্দোলনের পরে হবেই। এবং ওইখানে আমরা দেখছি যে আমাদের ছেলেরা টুপি পয়লা মন্দির পাহারা দিছে, এগুলো তো তারা দেখে নাই, এগুলো তো কেউ বলতেছেন না। বাংলাদেশ উগ্রবাদী দেশ বললেই তো হলো না, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বললেই তো হলো না, প্রমাণ কোথায়? তুলসী গাবারও এমন করে কোনো কথা বলে নাই, তারা বলছে আমরা উদ্বিগ্ন। ন্যাচারালি এখন যদি আমরা শুনি যে কোনো একটা দেশে সন্ত্রাসবাদ হচ্ছে, আমাদের সরকারও বলবে আমরা উদ্বিগ্ন, কারণ সন্ত্রাসবাদ কেউ পছন্দ করে না। এখন দেখেন এই ব্যাপারটা নিয়ে এত ঘোরাটে করা হচ্ছে। আজ তক বাংলা, কলকাতার একটা চ্যানেল, সে কি একটা থাম্বনেল দিছে, এটা কোনো কথা হইল? শান্তি সেনা আসবে মানে ইউনাইটেড নেশন থেকে আইসা বাংলাদেশে আইসা বাংলাদেশ দখল করবে? এই ব্যাটা যে নিউজটা করলো ওইখানে সে কোথাও দেখাইতে পারলো না এই ধরনের কোন একটা ইঙ্গিত তুলসী গেবার দিছে কিনা। তুলসী গেবার পরিষ্কার ভাষায় বলছে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে উদ্বিগ্ন, বাংলাদেশে যে হিন্দুদের অত্যাচার হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন। সেটা হয়েছিল তো হিন্দুদের টুকটাক হয়েছিল, এবং এটা কারা করছিল, কেন করছিল সেটা বইলা লাভ নেই। এখন কি আছে? নাই। এখন বাংলাদেশ ঠান্ডা। আর যারা ভাবতেছেন যে তুলসী গেবারের এই জবাব দেওয়ার পরে ইউনূস সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া হবে, বা যারা ভাবতেছেন ইউনূস সরকার চলে যাবে, তাদের জন্য একটা বার্তা দিয়ে যাই। ইউনূস সরকার যখন পায়জামা পরে না, তখন জায়গা রেখে পরে। বেশি কিছু বোঝাইলাম না, তারা তো বোঝাই মনে করেন না। দুনিয়া তো খায়। যে মানুষ একটা ইউনিভার্সিটিতে যে লেকচার দিলে 150 থেকে 200,000 ডলার পায়, এই লোক এখানে পয়সার জন্য আসে নাই। যে লোকরা দেখলে দুনিয়ার মানুষ সম্মান করে, সেই লোকরা আইসা কেউ বা কার আইসা ঘাত ধরে পাই করে দিব, আর আপনারা হাতে তালি দিবেন। নট সো ইজি ম্যান। কথাবার্তা যখন বলেন এমন করে কথা বলেন যাতে জনগণ বুঝতে পারে। মিস ইন্টারপ্রিটেশন কেন করতে যান? এই মিস ইন্টারপ্রিটেশন কইরা পাবলিকের মধ্যে একটা কি বলবো ভ্রান্ত ধারণা সরকার প্রসঙ্গে, আমাদের শক্তি প্রসঙ্গে, আমাদের স্বাধীনতা প্রসঙ্গে একটা ভ্রান্ত ধারণা আপনারা দিয়ে যান। ভারতের কিছু এই টেলিভিশন চ্যানেলের জন্য, যেমন ময়ূখ রঞ্জন থেকে শুরু করে এই যে আজকে দেখলাম আজতেক, এদের জন্য, আর আপনাদের মতো বাংলাদেশের কিছু ইউটিউবারদের জন্য ভারতের সাথে সম্পর্ক দিন দিন আরো খারাপ হচ্ছে। সরকারি পক্ষ থেকে তো বলাই হচ্ছে